প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 20 অক্টোবর 2020 সালের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম এরশাদুল আলম, হিসাব বিজ্ঞান বিভাগ, ধনিয়া কলেজ। যেহেতু আজকের ক্লাস আমার তোমাদের অনলাইন ফার্স্ট ইয়ারের অলরেডি একটা ক্লাস হয়ে গিয়েছে, আজকে আমার দ্বিতীয় ক্লাস মেবি। এবং তোমরা নিশ্চয়ই বই কিনেছো। তোমাদের ফার্স্ট ইয়ার একাদশ শ্রেণীতে ফার্স্ট ইয়ারে 10টি চ্যাপ্টার রয়েছে। 10টি চ্যাপ্টারের মধ্যে আমি আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, বুকস অফ অ্যাকাউন্টস, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতে চাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। এবং তোমাদেরকে বলতে চাই, আমাদের ক্লাস থেকে যেন কিছু আমরা অর্জন করতে পারি, সে উদ্দেশ্যে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং ক্লাসকে সার্থক করার জন্য শিক্ষক এবং স্টুডেন্ট দুই পক্ষেরই সহযোগিতা প্রয়োজন। তুমি যদি এই ক্লাস থেকে কিছু অর্জন করতে চাও, কিছু শিখতে চাও, তুমি একটি খাতা কলম নিয়ে বসবে। তুমি অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। আমরা জানি, তোমরা শুনেছো নিশ্চয়ই, লিটল ড্রপস অফ ওয়াটার মেক এন অশেন, অর্থাৎ বিন্দু বিন্দু জলকণা সিন্ধু সৃষ্টি হয়। আমাদের অ্যাকাউন্টিং এমন একটি সাবজেক্ট, হিসাব বিজ্ঞান এমনই একটি সাবজেক্ট, আমরা বলি অ্যাকাউন্টিং ইজ এ সাবজেক্ট অফ প্র্যাকটিস। এই সাবজেক্টটা তুমি যত অনুশীলন করবে ততই শিখবে, ততই ভালো করবে। তুমি হঠাৎ করে এক মাসে একটা চ্যাপ্টার করে ফেলবা বা দুইটা চ্যাপ্টার করে ফেলবা, সেটা কিন্তু করলে তোমার ভালো হবে না। তার জন্য রেগুলার প্র্যাকটিস দরকার। আর এই প্রসঙ্গে একটা কথা বলতে হয়, আমার বা সবার সারা পৃথিবীতেই এখন করোনা মহামারী চলছে। তো সেই কারণেই আজকে তোমাদের সামনে তোমাদের পরিচিতি, আমি মনের চোখ দিয়ে তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি। আমি আপাদমস্তক একজন শিক্ষক, অনেক বছর ধরে এই পেশা করি। আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু এটাই সত্য, বাস্তব। ক্লাসরুমে তোমাদেরকে যেভাবে আমি প্রত্যেক বছর প্রথম দিনে ওরিয়েন্টেশন ক্লাস অলরেডি হয়েছে তোমাদের, যেদিন প্রথম ক্লাসে তোমাদের আমি ঢুকি, আমি প্রত্যেকটা ছেলে এবং মেয়ের কোন স্কুল থেকে পাশ করেছো, কোথায় বাড়ি, কি রেজাল্ট করেছো, ভবিষ্যৎ লক্ষ্য ইত্যাদি শুনতে চাই। প্রথম ক্লাসে চেষ্টা করি, আমাদের 120 জনের একটা সেকশনে আমি প্রত্যেকবার শোনার চেষ্টা করি। তারপরে আমি কিছু কিছু ক্ষেত্রে একটু মেধা যাচাই করার জন্য কিছু কিছু ছেলে মেয়ে সিলেক্ট করি, তাদেরকে ক্লাস ক্যাপ্টেন বানাই, আরও বিভিন্ন কাজ দিয়ে থাকি। তো আজকে এগুলি সম্ভব হচ্ছে না। তোমরা আমাকে দেখছো, আমি কিন্তু তোমাদেরকে দেখছি না। হয়তো ইনশাল্লাহ ক্লাসে অচিরেই দেখব, সে আশা করছি। অ্যাকাউন্টিং সাবজেক্ট এমন একটা সাবজেক্ট, সারা পৃথিবীব্যাপী যে সাবজেক্টের চাহিদা রয়েছে, তুমি তোমার কেরিয়ার, তোমার চাকরি, তোমার ভবিষ্যৎ, তুমি যদি ভালো হিসাব বিজ্ঞান শিখো, অ্যাকাউন্টিং শিখো, তুমি ভালোভাবে বাঁচতে পারবে, সুন্দরভাবে বাঁচতে পারবে। এবং সেটার ভিত্তি গড়ে দেওয়ার কারিগর হচ্ছে আমরা। আরও একটা কথা বলতে চাই তোমাদেরকে, তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমার এখানের অর্জিত জ্ঞান উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কারণেই তুমি যখন ইন্টার পাস করে যাবে, ইনশাল্লাহ আমরা আশা করি একাদশ দ্বাদশ শ্রেণী শেষে পরীক্ষা দিয়ে তুমি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সেক্ষেত্রে তোমার হিসাব বিজ্ঞান যদি তোমার ভালো জানা থাকে, এই সাবজেক্টে যদি তুমি দক্ষ হয়ে থাকো, তাহলে তোমার ভর্তি পরীক্ষায় তুমি ভালো করবে, চাকরি বাকরিতেও ভালো করবে, কেরিয়ার গঠনের ক্ষেত্রেও অনেক সুবিধা পাবে। এর জন্য তোমাদের কাছে আমি অনুরোধ করতে চাই, হিসাব বিজ্ঞান শিখার সঠিক সময় হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ। আরও একটা কথা এখানে বলা প্রয়োজন, অ্যাকাউন্টিং সাবজেক্টটা মূলত ইংলিশ ওরিয়েন্টেড। তুমি যদি তোমরা বাংলায় করবে, ঠিক আছে, তোমাদের উচ্চ মাধ্যমিক বই বাংলায় লেখা, কিন্তু তুমি যখন ইন্টার পাস করবে, উচ্চশিক্ষা যাবে, তখন কিন্তু তুমি একটি অক্ষর, একটা লাইনও বাংলায় লিখতে পারবে না, তোমাকে ইংলিশে লিখতে হবে।
তো ইংলিশে যদি তুমি লিখতে যাও তখন তাহলে কি করতে হবে, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে একটু একটু ইংলিশের সাথে পরিচিত হতে হবে। তুমি যখন ফার্স্ট চ্যাপ্টারটা করেছো, ওই চ্যাপ্টারটার নাম হিসাব বিজ্ঞান পরিচিতি, তুমি এটা দেখে নাও, ওটা ইংলিশটা কী হয়, ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং। দ্বিতীয় চ্যাপ্টার আমাদের, আমি বললাম হিসাবের বইসমূহ, তোমার বইয়ের মধ্যে লেখা আছে হিসাবের বইসমূহ, বুকস অফ অ্যাকাউন্টস। তুমি জার্নাল করবা, জাবেদা করবা, জাবেদাকে ইংলিশে জার্নাল বলে, খতিয়ান করবা, ইংলিশে লেজার বলে। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের তোমার যদি একটু আগ্রহ থাকে, এইভাবে বাংলার পাশাপাশি ইংলিশগুলি একটু একটু শিখে নাও, তাহলে তুমি যখন ইন্টার পাস করবে তখন তুমি আমার কথাগুলো স্মরণ করবে যে স্যার তো আমাদেরকে তখন থেকে ইংলিশের প্রতি একটু আগ্রহ দিয়েছিল, উৎসাহ দিয়েছিল। আমি সারা বাংলাদেশে আমাদের ধনিয়া কলেজ থেকে পাশ করা স্টুডেন্টরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে মনে করো এখন 46 বা 48টা আমরা বলি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং 100-র উপর বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কারা পড়তে যায়? আমাদের ধনিয়া কলেজ থেকে হাজার হাজার স্টুডেন্ট পাস করে যায় ভর্তি হতে, বিশেষ করে আমাদের কমার্স ব্যাকগ্রাউন্ড যারা, তাদেরকে যেখানেই ভর্তি হয়, বিবিএ পড়তে গেলে তাকে কিন্তু অ্যাকাউন্টিং পড়তে হবে। তুমি বিবিএ অ্যাকাউন্টিংয়ে পড়ো, ম্যানেজমেন্টে পড়ো, মার্কেটিংয়ে পড়ো, ফিনান্সে পড়ো, অ্যাকাউন্টিং পড়তে হবে। ইভেন তোমার এখন সায়েন্সে পড়তে গেলেও দেখা যায়, সায়েন্সে যারা উচ্চশিক্ষা করে তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে গেলেও দেখা যায় অ্যাকাউন্টিংয়ের কোর্স আছে ওখানে। ইকোনমিক্সে যারা অনার্স পড়ে আমি দেখেছি ওখানেও অ্যাকাউন্টিংয়ের কোর্স আছে। তাহলে অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব অনেক বেশি। এর জন্যই তোমাদের কাছে আমি বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের পড়ায় যাব। তো এই কথাগুলি বলা খুব জরুরি, কারণটা হচ্ছে সামনের দিকে ইনশাআল্লাহ তোমাদের দিকে শুধু আমরা পড়াই ব্যস্ত থাকবো, এই সমস্ত কথা বলার সুযোগও হবে না। আর ক্লাস তো লিমিটেড টাইম, এখানেও লিমিটেড। আর ক্লাসের মধ্যে সত্যিকার অর্থে আমি যখন 50 মিনিটের ক্লাসে দাঁড়াই, আমার কাছে এই 50 মিনিট মনে হয় কী যে 5 মিনিটের মতো চলে যায়। তো সত্যিকার অর্থে আমাদের শিক্ষকদের সবচেয়ে আনন্দের জায়গা কোথায় জানো? এই ক্লাসরুম। আজকে অনেক দিন পরে আমি আমার একটা আনন্দের জায়গায় এসেছি। আমি অনেক দিন ধরে আমার পেশা থেকে বিচ্যুত হয়ে আছি, আমি না, সারা পৃথিবী থমকে গেছে এই করোনার কারণে। তো তোমাদেরকে ইনশাআল্লাহ অচিরে আবার দেখব, তোমাদেরকে হাতে কলমে শেখাবো। আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আমি এক্ষুনি তোমাদের পড়া শুরু করতে যাচ্ছি এবং তোমাদেরকে আবারও অনুরোধ করছি একটু শিখো, বেশি না। আমার ক্লাস থেকে যদি তুমি অল্প একটু শিখো তাতেই আমি সার্থক হব। এবং অনেক বছর ধরে এই পেশা করি, তো ছেলেপেলেরা, আমি নিজের কথা বলছি না, সবসময় বলে যে স্যারের ক্লাস থেকে আমরা কিছু পাই। আমি আজকেও যদি শুনতে পাই, তোমরা যদি বলো যে স্যারের ক্লাস থেকে আমরা কিছু শিখতে পেরেছি, তাতেই আমি ধন্য। আমার মূল্যায়ন শুধু তোমাদেরকে দিয়ে, আর কাউকে দিয়ে নয়। তার জন্য কি দরকার, তুমি একটা খাতা নাও, একটা কলম নাও, আমরা আজকে কিছু শিখব, ঠিক আছে? তাহলে এবার আমরা আমাদের চ্যাপ্টারের দিকে যাচ্ছি। আমরা যে অধ্যায় পড়াবো হিসাবের বই, তো এই অধ্যায়টা আসলে একটু বড়, বেশ বড়। এখন অনলাইন ক্লাস কয়টা পাবো জানি না, তো চেষ্টা করব ধারাবাহিকভাবে। আজকে এই অধ্যায়ের ভিতরে 6টি অংশ রয়েছে, 6টি অংশ যেন শেষ করতে পারি আমার চেষ্টা থাকবে। তো এর মধ্যে তোমরা একটু লিখে নাও, হ্যাঁ, যে জিনিসগুলি না লিখলেই নয়। এর মধ্যে প্রথমেই থাকবে আমাদের এই অধ্যায়ের বুকস অফ অ্যাকাউন্টস, হিসাবের বইয়ের মধ্যে প্রথম যে অধ্যায়, সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আর আমি একটু তোমাদেরকে বলি, তোমরা ইংলিশটা একটু লিখো কেমন। দুতরফা দাখিলা পদ্ধতিকে আমরা বলি ডবল এন্ট্রি সিস্টেম, হ্যাঁ। DOUBLE, ডবল এন্ট্রি। ভুল লিখবে না, কেউ ভুল লিখবে না। বানান একবারের জায়গায়, আমি আমার ক্লাসে সবসময় ছেলে মেয়েদেরকে বলি, বাবা বানান তো একবার লিখলে আর কখনো ভুল হয় না, আর প্রথমবার যদি ভুল করো তাহলে বারবারই ভুল হয়। আমাদের বাংলার চাইতে ইংলিশে আমরা যে অ্যাকাউন্টিং করে অনেক মজার, হ্যাঁ। তো ইংলিশগুলো শুদ্ধ করে লেখার চেষ্টা করবা, আর অবশ্যই ইংলিশ প্র্যাকটিস করবা। কেউ শুধু বাংলা লিখবে, দুতরফা দাখিলাকে আমরা ইংলিশে বলবো ডবল এন্ট্রি সিস্টেম, হ্যাঁ। তারপরে হিসাব চক্র, হিসাব চক্রকে আমরা বলি অ্যাকাউন্টিং সাইকেল, ACCOUN, অ্যাকাউন্টিং সাইকেল। তারপর জাবেদা, 3 নম্বর হচ্ছে জাবেদা, জার্নাল, JOURNAL, জার্নাল। 4 নম্বর জাবেদার শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন, CLASSI, ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ জার্নাল।
5 নাম্বার হচ্ছে খতিয়ান। খতিয়ানকে আমরা ইংলিশে বলি লেজার, LEDGER, লেজার। নগদান বই, নগদান বইকে ইংলিশে আমরা বলি ক্যাশ বুক। সবাই কি লিখেছো তোমরা? ক্যাশ বুক বাংলায় বলে নগদান বই। তো পর্যায়ক্রমে একটা একটা আমরা দুতরফা দাখিল আলোচনা করব প্রথম, তারপর হিসাব চক্র, জাবেদা শ্রেণী বিভাগ, খতিয়ান, নগদান বই। তো এগুলি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মেরুদণ্ড বলা যায়। আর তোমাদেরকে আসলে ক্লাসে নেওয়ার সময় অনেক কথা আমি একটু বেশিই বলি বোধ হয়, বিশেষ করে সায়েন্স থেকে যারা এসছো। আমি আমার ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্টরা খুব খুশি হয় এই কথা শুনে যে স্যার আমাদের বিষয়ে কেউ খোঁজখবর রাখে না। কিন্তু আমি বোধহয় একটু স্পেশালি সবসময় বলি, যারা ধরো তোমরা আমাদের কমার্সে যারা পড়ো সচরাচর, বা এটাই স্বাভাবিক, তোমরা 9-10 হিসাব বিজ্ঞান পড়ে আসছো, নবম দশম শ্রেণীতে হিসাব বিজ্ঞান পড়ে আসছো, তোমাদের বেসিক আইডিয়া কিন্তু মোটামুটি আছে। কিন্তু যারা তোমরা সায়েন্স থেকে আসছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে আসছো, তারা তো অ্যাকাউন্টিংয়ের কিছুই জানো না, তাদের কি হবে? তো তাদেরকে আমি বলতে চাই, তোমরা নিশ্চয়ই সায়েন্সের স্টুডেন্ট আছো যারা কমার্সে আসছো, তাদেরকে বলবো তোমার এই যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারগুলো, এগুলি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মেরুদণ্ড। এগুলি যদি তুমি ভালো করে না শিখো, তোমার ইন্টারের ক্ষেত্রে যেমন সমস্যা হবে, অনার্সে গিয়ে তুমি কিছুই বুঝবে না। আবার এমন স্টুডেন্ট আমরা পাই যারা ইন্টারও পাস করেছে সায়েন্স থেকে, অনার্সে যখন ফার্স্ট ক্লাসে যাই আমি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পড়াতে, তখন গিয়ে দেখা যায় ওই পরিচিতি আমি সবসময় ছেলে মেয়েদের নেই, এটা আমার একটা অভ্যাস, যে কোন কলেজ থেকে পাস করছো বাবা, কত জিপিএ পেয়েছো, দেশের বাড়ি কোথায়, কোথায় থাকো ইত্যাদি খোঁজখবর নেই। নিতে গিয়ে দেখা যায় অনেকে সায়েন্স থেকে, কিছু অল্প সংখ্যক ছেলে মেয়ে থাকে সায়েন্স থেকে পাস করে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হয়েছে। আমি একটু ভয় পাই এবং আবার আনন্দও পাই। ভয় পাই এই কারণে যে তারা ইংলিশ, এমনি তো ইংলিশ সবার কাছে ভয়ের কারণ, আবার অ্যাকাউন্টিং সম্পর্কে তাদের বেসিক নাই, তাদেরকে অ্যাকাউন্টিং কীভাবে শেখাবো? কিন্তু সত্যি কি জানো, সত্যি যখন বছর শেষে গিয়ে দেখি আমাদের কমার্স থেকে পাশ করা ছেলেমেয়েদের চাইতে ওই সায়েন্সের ছেলেমেয়েগুলি আরও ভালো করছে। এর কারণ হচ্ছে নিশ্চয়ই সে অ্যাকাউন্টিং সম্পর্কে বেসিক নেওয়ার চেষ্টা করেছে। তো তোমাদেরকে আমি বলবো, আমাদের ধনিয়া কলেজ সম্পর্কে তোমরা যখন ফিজিক্যালি কলেজে আসবে, এখন হয়তো জানো, ভর্তি হয়েছো, কিন্তু ভালো জানো না, পুরোপুরি জানো না। আমাদের ধনিয়া কলেজে কিন্তু 13টা বিষয় অনার্স রয়েছে। 13টা বিষয় অনার্সের মধ্যে হিসাব বিজ্ঞান এই কলেজের প্রথম অনার্স সাবজেক্ট। এই কলেজে 2000 সালে প্রথম যে সাবজেক্টটা দিয়ে অনার্স শুরু করা হয়, সেই সাবজেক্ট হচ্ছে অনার্স অ্যাকাউন্টিং। এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমাদের বর্তমানে 200 সিট রয়েছে। আমি এই কথাটা কেন বলছি জানো? একটু বলছি তোমাদের সুবিধার জন্য, তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, তোমাদের অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমাদের অ্যাকাউন্টিংয়ে 200 সিট রয়েছে। 200 সিটের মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের কলেজে ভর্তি হয়, এর মধ্যে আমি কিন্তু হাত তুলতে বলি, ধনিয়া কলেজের কয়জন ছেলে আছো, ধনিয়া কলেজের কয়জন মেয়ে আছো। দেখা যায় আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ধনিয়া কলেজ থেকে পাশ করা কিছু ছেলে কিছু মেয়ে আছে, অ্যাকাউন্টিংও আছে। মার্কেটিংয়েরটা তো আমি জানি না, ম্যানেজমেন্ট ফিনান্স তো জানি না। তো আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যেটা আমি দেখি, বেশ কিছু ধনিয়া কলেজ থেকে পাশ করা ছেলে মেয়ে ভর্তি হয়। এবং আমার খুবই আনন্দ লাগে এবং গর্ব লাগে, দেখি যে আমাদের ধনিয়া কলেজ থেকে পাশ করা ছেলে মেয়েগুলি অ্যাকাউন্টিংয়ের বেসিক অনেক ভালো কম্পারেটিভলি। তোমরা বিশ্বাস করবে না হয়তো বা, কিন্তু স্যার তো তোমাদের সামনে মিথ্যা বলছি না। সিটি কলেজ থেকে পাশ করা, নর্ডাম কলেজ থেকে পাশ করা, হয়তো ওরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, ওরা ধনিয়া কলেজে অনার্সে ভর্তি হয়েছে অ্যাকাউন্টিং। ইভেন আমার ধনিয়া কলেজের পাশে আমরা শুনি যে অনেক ভালো কলেজ, ডক্টর মাহবুবুল্লাহ কলেজ। আমি গত বছর মাহবুবুল্লাহ কলেজের এক ছেলেকে বলছিলাম, বাবা তুমি তো অ্যাকাউন্টিং থেকে পাশ করে, কমার্স থেকে পাশ করেছো, অ্যাকাউন্টিং একটু সংজ্ঞা বলো, আর অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান ইংলিশে লিখো অ্যাকাউন্টিং। তো ও ঠিক মতো লিখতে পারে নাই, ঠিক আপ টু দ্য মার্ক লিখতে পারে নাই। তা আমি একটু কষ্ট পেয়েছিলাম যে তুমি ভালো কলেজ থেকে পাশ করেছো, তোমার তো এটা স্যারকে তুমি এটা শিখো নাই কেন? অ্যাট দ্য সেম টাইম আমি ধনিয়া কলেজের ছেলে মেয়ে যেই কয়জনকে দাঁড় করালাম, ওরা সুন্দরভাবে অ্যাকাউন্টিংয়ের সংজ্ঞাটাও বলতে পারলো, ওরা অ্যাকাউন্টিংও লিখে দিল। তাহলে আমি বললাম যে নিশ্চয়ই আমরা ওদেরকে ভালো ভিত্তি করে দিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, অনেক কথাই বলছি, এবার আমাদের চ্যাপ্টারে আসি। কেমন?
দুতরফা দাখিলা পদ্ধতি আমাদের 1 নম্বর আলোচনার বিষয় দুতরফা দাখিলা পদ্ধতি। তোমরা তো আমি বলছি একটু খাতা কলম নিবে, খাতা কলম না নিলে তুমি শিখবে কি? স্টাডি মেটেরিয়াল যদি তোমার কাছে না থাকে তাহলে তোমাকে আমি শিখাবো কিভাবে। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কি বলে, অ্যাকাউন্টিংয়ের মূল থিম। দুতরফা দাখিলা পদ্ধতির জনকের নাম কি? তোমাদের 9-10 বইয়ে লেখা আছে। তো আমি 9-10 কথা এই কারণেই বলছি, যেহেতু 9-10 তোমরা কমার্স পড়ে আসছো, তো ওই পড়ার মধ্যে কিন্তু কিছু কমতি আছে। তোমরা কেউ কিছু মনে করবে না, তোমাদের 9-10 হিসাব বিজ্ঞান পড়ার মধ্যে অনেক কমতি আছে। সেটা আমি এই পেশা করি অনেক বছর ধরে। অনেক মেধাবী স্টুডেন্ট জিপিএ 5 পেয়ে ভর্তি হয়েছে, তারপরে দেখি যে হিসাব বিজ্ঞানে তার যতটুকু জ্ঞান দরকার ছিল 9-10 থেকে ততটুকু নেই। তো এটা স্বাভাবিক কারণে স্কুলের লেখাপড়ার সীমা, কলেজের লেখাপড়ার সীমা, বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার সীমা তিনটা এক না। তো যাই হোক, আমরা এখন তোমাদেরকে পরিপূর্ণভাবে একেবারে সমৃদ্ধ করে দিতে চাই, কোনো ঘাটতি রাখতে চাই না। দুতরফা দাখিলা পদ্ধতির জনকের নাম হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, লোকা ডি পেসিওলি। লোকা ডি পেসিওলি। তোমরা যেন এগুলো শুদ্ধভাবে লিখতে পারো। হ্যাঁ, লোকা LUCA, লোকা DE, লোকা ডি পেসিওলি, পেসিওলি, লোকা ডি পেসিওলি। হিসাব বিজ্ঞানের জনকের নাম কি? লোকা ডি পেসিওলি। সেটা কত সালে? 1494 সালে। এগুলি কেউ ভুল বলবে না। তুমি কনফিউজিং তথ্য তুমি বললা 1494, 1495, 1496। হ্যাঁ, তোমাদের MCQ আছে, তাই না? MCQর মধ্যে থাকতে পারে যে হিসাব বিজ্ঞানের জনক কত সালে হিসাব বিজ্ঞানের প্রথম বই লিখছেন। তো তোমাকে 3টা দিল, তুমি আন্দাগুন্দা একটা মাইরা দিলা, তাহলে কি হবে? কনফার্ম হয়ে তোমাকে বলতে হবে কত সালে? 1494 সালে। ঠিক আছে? আচ্ছা, লোকা ডি পেসিওলির বাড়ি কোথায়? তোমাদের 9-10 বইয়ে লেখা আছে, আমাদের ইন্টারের বইয়ে লেখা আছে। ইটালিতে উনি একজন ধর্মযাজক ছিলেন। উনি হিসাব বিজ্ঞানের উপর একটা বই লিখছে 1494 সালে। সেই বইটার নাম কি? বইটার নাম সত্যিকার অর্থে অনেক স্টুডেন্টরা লিখতে পারে না। আমরা লিখতে দিলে আমি শতকরা কি বলবো 95% ছেলেমেয়ে ভুল লেখে, কিন্তু আমি বলবো 100% ছেলে পেলে তোমরা আজকে যারা ক্লাস দেখছো আমার 100% সবাই যেন পারফেক্টলি লিখতে পারো। তুমি অ্যাট এনি স্টেজ, তুমি যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাও, তোমরা বিশ্বাস করবে না, জানো তোমরা এগুলি বলতে হয় এই কারণেই বলতে হয়। আমি ইন্টার পড়তাম ঢাকা কলেজে। আমি ঢাকা কলেজে যখন পড়তাম, ওই ঢাকা কলেজে অর্জিত জ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, তখন ওই ইন্টারের অর্জিত জ্ঞান দিয়ে অনেক কিছু চালাই দিছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তার মানে আমার ওই সময়ের জ্ঞানের ভাণ্ডারটা সমৃদ্ধ ছিল, চেষ্টা করেছিলাম ভবিষ্যতে অ্যাকাউন্টিংয়ে পড়বো, একটা কল্পনা ছিল। তো তোমাদেরকেও তো নিশ্চয়ই, তোমরা লক্ষ্য ছাড়া এগুচ্ছ না লেখাপড়া, তোমাদেরও তো নিশ্চয়ই লক্ষ্য আছে, এটাই স্বাভাবিক। তোমরা একটা লক্ষ্য নিয়ে লেখাপড়া করছো, তো তোমরা সামনের দিকে যাবে, ভালো সাবজেক্টে পড়বে, এর জন্যই অ্যাকাউন্টিংয়ের বেসিক ভালো জানতে হবে। তুমি যদি অ্যাকাউন্টিংয়ের বেসিক ভালো জানো, তবেই তুমি বিবিএতে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। তো যাই হোক, 1494 সালে হিসাব বিজ্ঞানের জনক লোকা ডি পেসিওলি যে বইটা লিখছে, আমি লিখে দিচ্ছি। এটা বইটার নাম হচ্ছে সুম্মা, SUMMA, সুম্মা ডি অ্যারিথমেটিকা, ARITH মেটিকা, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা। সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শন at proportion lita। আমি স্পেলিংগুলি বলছি। SUMMA, সুম্মা DED, অ্যারিথমেটিক এখানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবা, ARITHMETIC, TICA, অ্যারিথমেটিকা, জিওমেট্রিকা, GEOMETRICA, জিওমেট্রিকা, প্রপোর্শন, PROPORTIN, প্রপোর্শন, at প্রপোর্শন লিটা, PROPORTIONA,
LITA প্রপোর্শনালিটা তোমরা বইয়ে দেখবে, আর আমি তো বোর্ডে লিখে দিয়েছি, বইয়ের মধ্যে তো একে শুরুতেই দেখবা নিশ্চয়ই লেখা আছে। তো আমি বারবারই অনুরোধ করব তোমাদেরকে, আমরা যতটুকু শিখব ততটুকুই শুদ্ধভাবে শিখব, কম শিখব আমরা সেই কম শিখাটাই আমরা কাজে লাগবো, সেই কম শিখাই একদিন আমাদের কি হবে, অনেক তুমি অ্যাকাউন্টিংয়ের সাগরে পরিণত হবে ইনশাআল্লাহ। তো তোমাদের গোড়া থেকে আমরা চেষ্টা করছি, যেহেতু তোমরা মাত্র একেবারে নতুন, তোমাদেরকে শুদ্ধভাবে পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির জনকের নাম কি? লুকা ডি পেসিউলি। কত সালে হিসাব বিজ্ঞানের প্রথম বই লিখেছেন? 1494 সালে। তার বইটার নাম কি? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শন এট প্রপোর্শনালিটা। ঠিক আছে? তো এখন যদি বলি যে লুকা ডি পেসিউলি বাড়ি কই, এর বাড়ি কোথায়? তুমি তোমাকে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হলো, ইটালি হতে পারে, জার্মানি হতে পারে, ইংল্যান্ড হতে পারে, তুমি আন্দাগুন্দা দিলে তো হবে না, তুমি 100% কনফার্ম হয়ে বলতে হবে তার বাড়ি কোথায়? ইটালি। ঠিক আছে? এটা গেল একজনের কথা বলছি। তো একটা সাবজেক্টের উত্থানের পিছনে অনেকেরই তো অবদান থাকে, আমরা তাকে জনক বলি। তারপরে আরেকজনের নাম বলছি, 1494 এর পরে 1518 জার্মানির একজন লেখক গ্রামাটিয়াস, তার নাম হলো গ্রামাটিয়াস, GRAMMATEUS, গ্রামাটিয়াস। আর 1518 সালে সেও দুতরফা দাখিলা পদ্ধতির উপর একটা বই লিখে। তাকে আমরা হিসাব বিজ্ঞানের কি বলবো, দ্বিতীয় লেখক বলতে পারি। সেইভাবেই আমরা, অনেকেই হয়তো এটা জানে না, কিন্তু তোমাকে তো আমি বললামই, তোমাকে যদি অ্যাকাউন্টিংয়ের অনেক দূর যেতে হয় তোমাকে অনেক কিছুই শিখতে হবে। কেমন? হিসাব বিজ্ঞানের প্রথম খালি লুকা পেসিউলি সম্পর্কে, হিসাব বিজ্ঞান আদ্যপান্ত সব কিছু A to Z জানার চেষ্টা করতে হবে। আর আমরা তো তোমাদের জন্য প্রতিনিয়তই আছি, আমি সব সময় আমার স্টুডেন্টদের কাজে ব্যস্ত থাকি। এখনও তোমাদেরকে বলছি, তোমাদের যত কিছু জানার থাকে আমাদের সাথে, যেহেতু এখন আমাদের অনলাইন ক্লাস ছাড়া কোনো গতি নাই, আমার নাম্বার আছে, আমার একটা কন্ট্যাক্ট নাম্বার 01715227706। এই নাম্বারে তোমরা কমেন্টের মাধ্যমে বা তোমাদের যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ তোমাদের সমাধান দিতে পারবো আশা করি। আমি কখনোই আমার স্টুডেন্টদের বিষয়ে কখনোই বিরক্তি প্রকাশ করি না, এটা ক্লাসে হোক আর বাইরে হোক। হ্যাঁ, স্টুডেন্টদের জন্যই তো আমি। ঠিক আছে? তো সেটা তোমাদের একটা পরামর্শ দিলাম। আচ্ছা, 1518 পরে 1525 সালে প্রথম ছিল 1494, তারপর 1518, এরপরে 1525 সালে 1525 সালে বানানটা হচ্ছে, যে অথর লিখক তার নাম GIOVANNI, এটা উচ্চারণটা হচ্ছে জিওবিন্নি অ্যান্টারিও টেগলিনেটি। সেও একজন ইতালির হিসাব বিজ্ঞানী। এগুলি নামগুলি অনেকেই জানে না, কিন্তু তোমাদের আমি একটু হিসাব বিজ্ঞান অরিজিনটা সম্পর্কে শিখাতে চাচ্ছি বিধায়, তুমি তো খালি হিসাব বিজ্ঞান উৎপত্তির ক্ষেত্রে একজনের কথা বললে হয় না, তোমাদের 2-3 জন জানা দরকার। কেমন? তো সেই হিসাবে তোমাদের এই 2-3 জনের নাম জানা দরকার। সেও একজন ইতালির হিসাব বিজ্ঞানী। 1525 সালে হিসাব বিজ্ঞানের উপর একটা বই লিখেছেন, দুতরফা দাখিলা পদ্ধতির উপর। আমাদের আলোচনা তো চলছে দুতরফা দাখিলা নিয়ে। আচ্ছা, এরপরে জেমস কেলি। ইংলিশ তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তোমরা নিশ্চয়ই জানো। ইটালির একটা নিশ্চয়ই ভাষা রয়েছে, জাপানের একটা ভাষা রয়েছে, বাংলাদেশে আমরা মাতৃভাষা বাংলায় বলি, কিন্তু বাংলা ভাষা কি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড? না। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কোন ভাষা? ইংলিশ ভাষা। তো জেমস কেলি সর্বপ্রথম ইংরেজিতে দুতরফা দাখিলা পদ্ধতির উপর একটা বই লিখেন, জেমস কেলি। এটা কখন? ওই 3টার পরে। বইটার নাম ছিল প্রিন্সিপালস অফ ডবল এন্ট্রি সিস্টেম অফ বুককিপিং। প্রিন্সিপালস অফ ডবল এন্ট্রি সিস্টেম অফ বুককিপিং। এটা হলো আমাদের কি বলে, ইংলিশে প্রথম লেখা তথ্য সমৃদ্ধ, হিসাব বিজ্ঞানের তথ্য সমৃদ্ধ একটা বই। এ হলো আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির আমরা বলতে পারি
কি বলে অরিজিন। আচ্ছা, তারপরে দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? দুতরফা ডবল এন্ট্রি সিস্টেম, অনেক কিছু কিন্তু নামের মধ্যেই অনেক কিছু সংজ্ঞা নিহিত থাকে। অনেক কিছুতেই আমরা নাম শুনেই বুঝতে পারি এটা কি হতে পারে। তো দুতরফা দাখিলা পদ্ধতি যে হিসাব ব্যবস্থায় প্রতিটি লেনদেনের দুতরফা ফলাফল যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাদেরকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা আমাদের হিসাব বিজ্ঞানের অনেক অনেক সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ, AICPA এর, FSB, JR বাটলি বয়, এই ধরনের অনেক হিসাব বিজ্ঞানীর সংজ্ঞা দেওয়া আছে। তো সেগুলি তোমরা পড়বে, তবে মূল থিমটা বুঝতে হবে। ব্যাস, মূল থিমটা বুঝলে এনাফ। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এমন একটি হিসাব ব্যবস্থা, এমন একটি বৈজ্ঞানিক হিসাব ব্যবস্থা যেখানে প্রতিটি লেনদেনের দুতরফা ফলাফল লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ডেফিনেশন, সংজ্ঞা। প্রতিটি লেনদেনের কি ফলাফল? দুতরফা ফলাফল যথাযথভাবে বিজ্ঞানসম্মতভাবে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, তো দুতরফা দাখিলা পদ্ধতির কতগুলি বৈশিষ্ট্য আছে। দুতরফা দাখিলা পদ্ধতির কতগুলি স্পেশাল ফিচার আছে, বৈশিষ্ট্য আছে। এর মধ্যে যেমন তোমরা একটু লিখে নিও। হ্যাঁ, আমি কিন্তু খুব দ্রুত বলছি না, আমি আমার স্টুডেন্টদের চাহিদা খুব ভালো করেই বুঝি। আমি ক্লাসে যখন পড়াই তখন আমার স্টুডেন্টরা বলে যে স্যার আমাদের সব স্টুডেন্টে আপনার কথা বুঝতে পারি এবং লিখতে পারি, বুঝতে পারি এবং লিখতে পারি। কেন? আমি খুব স্লোলি পড়াই। আমি জানি, আমি যখন স্টুডেন্ট লাইফে লেখাপড়া করি, আমি ইন্টার পড়তাম ঢাকা কলেজে, আমার স্যার আমাকে বলতো তুই তো গাধা। আসলে আমি গাধা ছিলাম না, আমার লেখা একটু স্লো ছিল, আমি লিখতাম একটু পরে, আমি একটু স্লোলি। এখনও আমি আমার কলিগদের মাঝে দেখি একটা জিনিস লিখে ফেলে খুব দ্রুত, কিন্তু আমি সেই জিনিসটা লিখি খুব স্লো। তো তোমাদেরকে মাঝেও তো এই ধরনের আমার মতো অনেক স্টুডেন্ট আছে, আমি দেখি যে কেউ লিখে ফেলে চট করে, আবার কেউ ধরতে পারে না। সেই কারণেই আমি একটা কথা অনেকবার বলি যেন সবাই লিখতে পারে। তো তোমাদেরকে আজকে অনলাইন ক্লাস নিতে গিয়ে একই কথা বলছি, অনুরোধ করেছি এই ক্লাস থেকে আমরা কিছু নিয়ে যাব, খালি হাতে যাব না, কিছু শিখবো ইনশাআল্লাহ। আর মাত্র 5 মিনিট। তো একটু হলে শিখবো ইনশাআল্লাহ। তো দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যের মধ্যে প্রথম কি হবে? দুটি পক্ষ থাকতে হবে, দুটি পক্ষ। এটা এই দুতরফা দাখিলা পদ্ধতির একটা বৈশিষ্ট্য। দাতা গ্রহীতা এটা একটা বৈশিষ্ট্য। অর্থ দ্বারা পরিমাপযোগ্য, এটা একটা বৈশিষ্ট্য। ডেবিট ক্রেডিট, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো এগুলো, এখন তো আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না। ডেবিট ক্রেডিট, পৃথক সত্তা, পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা, বিজ্ঞানসম্মত ব্যবস্থা, এগুলি দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলি থাকলে আমরা একটা লেনদেনকে বলবো এটা দুতরফা দাখিলা পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি যদি রিপিট করি, আমার মনে হয় আমার অনেক স্টুডেন্টরাই, আমি যে যতটুকু পড়ালাম, আমার অনেক স্টুডেন্টরাই আমি ফিডব্যাক নিয়ে দেখেছি এর আগে, যতটুকু পড়াই ততটুকু আমি পড়ে না, তাৎক্ষণিক জিজ্ঞেস করলে দেখা যায় আমি অনেকটাই তাদের কাছ থেকে ভালো অ্যান্সার পাই, আমার খুব ভালো লাগে। তো তোমাদেরকেও আজকে যা যা দুতরফা দাখিলা পদ্ধতি পড়ালাম, হিসাব বিজ্ঞানের প্রাথমিক দিকগুলি পড়ালাম, আশা করি তোমরা এগুলি বলতে পারবে। এরপরে আমি যেতে চাচ্ছি হিসাব চক্রে। অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে, অনেক বইয়ের মধ্যে দেখা যায় উপরে একটা চক্র আঁকা আছে, অ্যাকাউন্টিং সাইকেল, ইংলিশে বলে হিসাব চক্রকে অ্যাকাউন্টিং সাইকেল। তো আমি এই সাইডটা একটু মুছতে চাই। হ্যাঁ, তোমরা একটু বললাম না, এখানের প্রত্যেকটা 6টা ভাগ আছে এই বুকস অফ অ্যাকাউন্টসের হিসাবের বইসমূহের মধ্যে। 6টা ভাগের মধ্যে এগুলি হলো অ্যাকাউন্টিংয়ের মেরুদণ্ড। এই কারণেই মেরুদণ্ড যদি ঠিক না থাকে তাইলে আমাদের বডি তো ঠিক থাকবে না, কখনোই থাকতে পারে না। এর জন্য আমরা সবার আগে মেরুদণ্ডগুলোই ঠিক করে নেই,
তুমি দেখবা সব কিছু তোমার কাছে ইজি হয়ে গেছে। তুমি সায়েন্স থেকে আসো, আর্টস থেকে আসো, যেখান থেকে আসো, অ্যাকাউন্টিং ভালো বুঝবে ইনশাল্লাহ। তো দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আমাদের আলোচনা শেষ। হিসাব চক্র, অ্যাকাউন্টিং সাইকেল, অ্যাকাউন্টিং হিসাব কার্যক্রম, হিসাবের কার্যক্রমগুলি যেভাবে আবর্তিত হয়। হিসাব চক্রের অনেকগুলো ধাপ আছে, যেমন স্টেপস অফ অ্যাকাউন্টিং সাইকেল। হিসাব চক্রের ধাপ, আজকে অন্তত আরেকটা জিনিস তোমাদেরকে শেখাতে পারলেই আমি মনে করবো আমি সাকসেস। প্লিজ তোমরা এইটুকু অন্তত শিখো আজকে। হিসাব চক্রের ধাপ বিস্তারিত আলোচনা না, ইনশাল্লাহ যদি পরে সম্ভব হয় আলোচনা করব। হিসাব চক্রের 10টা ধাপ আছে, অন্তত আমরা এই 10টা ধাপ শিখে নিই আজকে। 1 নাম্বার, সবাই লিখে নাও, তোমরা তো নিশ্চয়ই খাতা কলম নিয়েছো। 1 নাম্বার লেখো, লেনদেন চিহ্নিতকরণ ও পরিমাপকরণ। 1 নাম্বার হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ ও পরিমাপকরণ। আমি ইংলিশটা একটু বলে দিচ্ছি। আইডেন্টিফিকেশন অ্যান্ড মেজারমেন্ট, MEASURE, মেজারমেন্ট অফ ট্রানজাকশন। এক নাম্বার কি আমরা করব? লেনদেন চিহ্নিতকরণ ও পরিমাপকরণ, আইডেন্টিফিকেশন অ্যান্ড মেজারমেন্ট অফ ট্রানজাকশন। 2 নাম্বার জাবেদাভুক্তকরণ, জার্নালাইজিং, JOUR, 2 নম্বর জাবেদাভুক্তকরণ। 3 নম্বর খতিয়ানভুক্তকরণ, পোস্টিং টু লেজার, LEDGER। 4 নম্বর ধাপ হচ্ছে রেওয়ামিল প্রস্তুতকরণ। 4 নম্বর ধাপ রেওয়ামিল প্রস্তুতকরণ, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। চার নম্বর ধাপ রেওয়ামিল প্রস্তুত করা, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। 5 নম্বর সমন্বয় দাখিলা ও সংশোধনী দাখিলা। সমন্বয় দাখিলা ও সংশোধনী দাখিলা, অ্যাডজাস্টিং জার্নাল, অ্যাডজাস্টিং entries and rectifying entries. ছয় নাম্বার সমন্বিত রেওয়ামিল প্রস্তুত। সমন্বিত রেওয়ামিল প্রস্তুত, প্রিপারেশন অফ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। দেখো প্রিপারেশন অফ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। 7 নাম্বার লিখো
7 নম্বর ধাপ, হিসাব চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আর্থিক বিবরণী প্রস্তুত করা। আর্থিক বিবরণী প্রস্তুত করা। আর্থিক বিবরণী প্রস্তুত করা এটা হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর্থিক বিবরণী, তেমনি হিসাব চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হচ্ছে 7 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুত করা, প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 8 নম্বর, 8 নম্বরটাকে দূরে লিখছি, তোমরা বুঝে নিও। 8 নম্বর, হচ্ছে নামিক হিসাবসমূহের জন্য সমাপনী দাখিলা প্রদান। নামিক হিসাবসমূহের জন্য সমাপনী দাখিলা প্রদান। ক্লোজিং এন্ট্রিজ, closing entries for nominal account. নয় নম্বর, সমাপনী উত্তর রেওয়া মিল। 9 নম্বর হচ্ছে সমাপনী উত্তর রেওয়া মিল। সমাপনী উত্তর রেওয়া মিল। সমাপনী উত্তর রেওয়া মিল, এটা ইংলিশে বলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। কেমন? তোমরা একটু লিখো, সমাপনী উত্তর রেওয়া মিল, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। আর সবার শেষে 10 নম্বর, বিপরীত দাখিলা প্রদান। 10 নম্বর হচ্ছে বিপরীত দাখিলা প্রদান। ইংলিশে বলে রিভার্সিং এন্ট্রি। আরেকটা ধাপ আমাদের 10টার মধ্যে, তুমি 11টা, এটা ঐচ্ছিক একটা ধাপ আছে, কার্যপত্র ওয়ার্কশিট, সেটা তুমি দিতে পারো, এটা কোনো বাধ্যতামূলক নয়। কার্যপত্র আমরা বলি ওয়ার্কশিট। তো সময় স্বল্পতার কারণে আমি পুরো আলোচনা যেতে পারলাম না। শুধু তোমাদেরকে বলতে চাচ্ছি, তুমি হিসাব চক্রের ধাপগুলি শুদ্ধভাবে বলতে পারাই তোমার জন্য অনেক কৃতিত্বের ব্যাপার। এগুলো ছেলেমেয়েরা ঠিক অ্যাকুরেটলি বলতে পারে না, যার কারণে অ্যাকুরেটলি বুঝতে না পারার কারণে তোমার পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আগামীতে আবার সময় পেলে তোমাদের সাথে আমরা সামনের দিকে অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো থাকি, আবার তোমাদের ক্লাস নিতে পারি, এবং আবার তোমাদের সাথে কলেজে ইনশাআল্লাহ দেখা হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।